ক্লাস 12 সেমিস্টার 4 এর ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্স পার্টে যেসব ফর্মুলা, ডেরিভেশন, ডেফিনেশন এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সেগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, খাতা পেন নিয়ে দেখবে, প্রয়োজন মতো ভিডিও পজ করে বোর্ড থেকে নোট নিয়ে নেবে। প্রথমেই আমাদের আছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াস গঠিত হচ্ছে নিউক্লিয়ন নিয়ে। নিউক্লিয়ন বলতে নিউট্রন, প্রোটন, এইগুলোকে বলা হয় নিউক্লিয়ন। এবার নিউক্লিয়াসের যে সাইজ, সেটা হবে নিউক্লিয়নের সাইজের উপর ডিপেন্ড করবে। নিউক্লিয়নের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে দেখো এখানে লিখে রেখেছি আর নট ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15। এই নিউক্লিয়নের ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, এই যে ডেরিভেশনটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এবং এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলা থেকে অঙ্ক দেয়। কিরকম অঙ্ক দেয়? যে একটা নোন মাস নাম্বারের অ্যাটম, তার নিউক্লিয়াসের সাইজ বলে দেওয়া আছে। এইবারে একটা আননোন অ্যাটমের তোমাকে বলে দেবে মাস নাম্বার এত, তাহলে তার নিউক্লিয়াসের রেডিয়াস কত হবে। এই হচ্ছে অঙ্কটার মানে গঠন। তো এই ফর্মুলাটা তোমাকে সেখানে ইউজ করতে হবে। এর সাথে সাথে নিউক্লিয়নের যে মাস, সেইগুলো মনে রাখতে হয়। তুমি দেখো নিউট্রন বা প্রোটনের মাসের যদি অ্যাভারেজ করা যায়, তাহলে নিউক্লিয়নের মাসটাই কিন্তু চলে আসে। মাসগুলো আমি বোর্ডে মেনশন করে রেখেছি, এগুলো মনে রাখবে। এখন তারপরেই আসবে যে মাস। এই যে মাস, সব থেকে ছোট মাসের যে ইউনিট, সেটা হচ্ছে 1 AMU। 1 AMU মাস মানে হচ্ছে একটা নিউক্লিয়নের মাস বোঝায়। দেখো আমরা একটা নিউক্লিয়নের মাস অলরেডি জেনে ফেলেছি, তার অ্যাভারেজ মাস ওই 1.67 ইন্টু 10 টু দি মাইনাস 27 কেজির মতোই হয়। এর ডেফিনেশন যদি কেউ দিতে বলে, তাহলে তোমাকে বলতে হবে যে এটা নিউক্লিয়ন 1 AMU মাস বলতে বোঝাচ্ছে 1/12 অফ দ্য মাস অফ দি কার্বন 12 নিউক্লিয়াস। ওকে, এইটা হচ্ছে 1 AMU এর ডেফিনেশন। বেশ, 1 AMU এর ডেফিনেশন সিলেবাসে রয়েছে, তাই 1 AMU এর ডেফিনেশন অবশ্যই প্র্যাকটিস করবে, পড়বে, এটা লিখবে, মনে রাখার চেষ্টা করবে। এরপরে চলে আসছে নিউক্লিয়াসের ডেনসিটি। এটাও সিলেবাসে মেনশন করা আছে। নিউক্লিয়াসের ডেনসিটি তোমাকে জানতে হবে। কিভাবে বের করবে? নিউক্লিয়াসের মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করে দেবে। এখন নিউক্লিয়াসের মাস মানে কি? মাস মানেই হচ্ছে তার মাস নাম্বার মাল্টিপ্লাইড বাই 1 AMU। কারণ 1 AMU বলতে নিউক্লিয়নের মাসকে বোঝায়। সেই নিউক্লিয়নের মাস ইন্টু নাম্বার অফ নিউক্লিয়ন মানে ভর সংখ্যা, সেটা করলে টোটাল মাস বেরোবে এবং তাকে ডিভাইড করছো তুমি ভলিউম দিয়ে, 4/3 পাই আর কিউ। এই ক্যাপিটাল আর এর জায়গায় এই ফর্মুলাটা বসিয়ে দেবে এবং আর নট এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবে। তাহলেই দেখবে তোমরা নিউক্লিয়াসের ডেনসিটি পেয়ে যাবে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 14 কেজি পার মিটার কিউব। অনেক সময় এরকম প্রশ্ন করে যে দেখাও নিউক্লিয়াসের ডেনসিটিটা জলের ডেনসিটির 10 টু দি পাওয়ার 4 টাইম। ঠিক আছে, এরকম 10 টু দি পাওয়ার 14, সরি 4 না, 10 টু দি পাওয়ার 14 টাইমস বা ওই কাছাকাছি জলের ডেনসিটির কাছাকাছি লাই করে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। অ্যাকচুয়ালি জলের ডেনসিটি হচ্ছে 1000, তাহলে এটা 10 টু দি পাওয়ার 14 হবে না, মানে 10 গুণ যে গুণিতকটা আছে সেটা হবে 10 টু দি পাওয়ার 11 টাইমস। ওকে, যাই হোক, এটা খেয়াল রাখবে, এখান থেকে অঙ্ক দিতে পারে। এরপরে তোমাদের সিলেবাসে আইসোটোপ, আইসোবার, আইসোটন বলতে কি বোঝায় ক্লাস 8 থেকে পড়ে এসছো, কিছুই না। ব্যাপারগুলো জাস্ট মনে রাখা এবং প্রত্যেকটার এক্সাম্পল খেয়াল রাখা, আর কিছুই না। বেশ, এরপরে আসছে মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল নিউক্লিয়ার ফিজিক্সের শুরু হচ্ছে। মানে এতক্ষণ যেটা হলো সেটা অবশ্যই নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে আছে এবং সেটা খুব সহজ পাঠ। ক্লাস 9, ক্লাস 10 থেকেও তোমরা এই জিনিসগুলো জেনে এসেছো। কিন্তু এখন মাস এনার্জি যখন ইকুইভ্যালেন্সের কথা উঠছে, তখন এখানে কিন্তু একটু মনে রাখতে হবে তোমাকে যে মাস এনার্জি ইকুইভ্যালেন্স থেকে 1 AMU এর মাসটা যদি টোটালি এনার্জিতে কনভার্ট হয়, তাহলে কত এনার্জি হতে পারে মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু বের করতে দেয় মাঝে মাঝে পরীক্ষায়। সেখানে তোমাকে দেখাতে হবে যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট আসছে। কি করে আসছে? না, E = mc²। আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র ব্যবহার করে তোমরা m এর জায়গায় 1 am এর যে মাস, সেই মাসটা আর লাইটের স্পিডের স্কয়ার করে তোমরা বের করলেই দেখবে এটা উত্তর চলে আসছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরেই চলে আসছে নিউক্লিয়াসের যে তৈরি যখন হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটন নিউট্রন দিয়ে যখন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, প্রোটনের মাস আর নিউট্রনের মাস, এই দুটো মাসকে যদি যোগ করো কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে, দেখা যাবে ওদের যে মাসটা যোগ করে হচ্ছে, ওটা যখনই ওরা একটা অ্যাটমকে ফর্ম করছে, তখন সেই অ্যাটমের যে নিউক্লিয়াসের মাসটা হচ্ছে, সেই মাসটা দেখা যাচ্ছে ওদের মাসের থেকে কম। অর্থাৎ নিউক্লিয়াসের মাস যদি mn হয় আর প্রোটন আর নিউট্রনের মাস যদি এই দুটো যোগ করে আসে, তাহলে দেখা যাবে সবসময় প্রোটনের মাস আলাদা করে নিউট্রনের মাস যোগ করে যে সংখ্যাটা আসছে, সেই যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা সবসময় অ্যাকচুয়াল নিউট্রনের যে মাস তার থেকে কি হবে? বেশি হবে। অর্থাৎ অ্যাকচুয়াল নিউট্রনের মাসটা এর থেকে কম হবে। এটা থেকে যতটা কম তাকে বলা হয় মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এই মাস ডিফেক্টটাই হচ্ছে বাইন্ডিং এনার্জির জন্মদাতা। মাস ডিফেক্ট থেকেই বাইন্ডিং এনার্জির জন্ম হলো। অর্থাৎ মাসের যেটুকু ডেফিসিট হলো, সেইটুকুটা অ্যাজ এনার্জি কনভার্টেড হয়ে বাইন্ডিং এনার্জি হিসেবে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে ঢুকে পড়লো। অর্থাৎ এইবার মনে হতে পারে যে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি যত বেশি, সেই নিউক্লিয়াসকে ভাঙা তত শক্ত, অর্থাৎ তার স্টেবিলিটি তত বেশি। তো এটা সবারই মনে হয়, কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটি বলতে তোমার বোঝা উচিত যে একটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়নকে বার করে আনতে যে এনার্জি লাগে, সেইটা কিন্তু তোমাদের লাগবে। অর্থাৎ বাইন্ডিং এনার্জি টোটালটা কিন্তু স্টেবিলিটির সাথে রিলেটেড নয়। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ একটা নিউক্লিয়নকে বার করে আনতে কত এনার্জি লাগে, এই ব্যাপারটা কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটির সাথে জড়িত। তাই বাইন্ডিং এনার্জি এটা কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটিকে কোনোভাবেই হ্যান্ডেল করে না। হ্যান্ডেল করে কে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের নাম্বার দিয়ে ভাগ করলাম, যা পাবো সেটা, সেই এনার্জিটা যার যত বেশি, সেই নিউক্লিয়াসের স্টেবিলিটি তত বেশি হয়।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়ামের টোটাল বাইন্ডিং এনার্জি 1808 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু যখন তুমি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলছো তখন সেটা কিন্তু নিউক্লিয়নের সংখ্যা দিয়ে ভাগ করলে 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট আসছে। আবার লোহার বাইন্ডিং এনার্জি 492 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যখন তুমি ক্যালকুলেট করছো, অর্থাৎ এই সংখ্যাটাকে যখন 56 দিয়ে ডিভাইড করে দিচ্ছ, তখন তোমার উত্তর চলে আসছে কত? 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। কোনটা বেশি? অবভিয়াসলি এইটা বেশি। লোহার স্টেবিলিটি, আয়রনের স্টেবিলিটি কিন্তু অনেক বেশি কার থেকে? ইউরেনিয়ামের থেকে। দেখো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ক্যালকুলেশন করলে এটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ এরকম অঙ্ক তোমাদের দিতেই পারে যেখানে তোমাদের একটা নিউক্লিয়াসের ফর্মেশন হচ্ছে এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে তোমাকে বলতে বলছে যে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি কত তুমি বার করো, বা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তুমি কত বার করো। এই অঙ্ক প্রায় দেওয়া থাকে, পরীক্ষাতেও আসে, একটু বড় বড় সংখ্যাগুলো থাকে, পয়েন্টের পর অনেকগুলো ডেসিমাল ঘর হিসেব করতে হয়, একটু ঠান্ডা মাথায় হিসেব করে সেই ধরনের অঙ্কগুলো আশা করি তোমরা পেরে যাবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আর নাম্বার অফ মাস নাম্বার। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আর মাস নাম্বারের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা প্লট করা এবং সেই ভেরিয়েশনটা এক্সপ্লেইন করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্টুডেন্টস। এখানে যে আমি গ্রাফটা প্লট করেছি, গ্রাফটা এরকমই অনেকটা দেখতে হয়। তোমরা আরো প্রিসাইজলি এটাকে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা পয়েন্টে মোটামুটি এদিকে তিনটে, এদিকে মাঝখানে তিনটে, শেষের দিকে তিনটে করে অ্যাটমের নাম তোমরা মনে রাখবে, তবেই গ্রাফটা বেশ দেখতে সুন্দর হবে। অর্থাৎ গ্রাফটা পরীক্ষায় আসলে শুধুমাত্র এরকম ছবি এঁকে দিও না, এর সাথে সাথে অ্যাটমগুলোর নামও উল্লেখ করে দিও, তাহলে এটা অনেকটা প্রিসাইজ হবে এবং সেটাই কাম্য। তোমরা যদি বারবার প্র্যাকটিস করে রাখো, এখানে তিনটে, এখানে মাঝখানে তিনটে, শেষের দিকে তিনটে অ্যাটমের নামগুলো মনে রেখে, নিউক্লিয়াসের নামগুলো মনে রেখে তাহলে কিন্তু এটা তোমরা পারবে। স্টুডেন্টস এই গ্রাফটা তো আসবেই, এই গ্রাফটা আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এই গ্রাফে যেটা বোঝানো হয়েছে তুমি দেখো, এই গ্রাফের একদম প্রথমের দিকটা, এই দিকটায় দেখো কি হচ্ছে না, এই দিকে যারা রয়েছে সেটা হচ্ছে লাইট নিউক্লিয়াস, যাদের নিউক্লিয়াসটা হালকা। এখানে কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটি কম। দেখো কেন কম? কারণ লাইট নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটাও কম, এবং এখানে লাইট নিউক্লিয়াস হওয়ার জন্য কি, যেহেতু নিউক্লিয়নের সংখ্যাগুলো কম আছে, তাই এখানে কিন্তু ঘোরতর যে নিউক্লিয়ার ফোর্স, সেই নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু সেরকম ভাবে অ্যাক্টিভ নয়। সেই জন্য আমি লিখেছি নিউক্লিয়ার ফোর্স ফুললি অ্যাক্টিভ নয়। এই রিজনটা নিউক্লিয়ার ফোর্সটা ফুললি অ্যাক্টিভ নয়। কেন? নিউক্লিয়ারের সংখ্যা তো কম, নিউক্লিয়ার ফোর্সও কম হবে। নিউক্লিয়ার ফোর্স যেহেতু ফুললি অ্যাক্টিভ নয়, তাই এখানকার স্টেবিলিটিও কম। এবার দেখতে হবে যে এটা, এই ছোট ছোট নিউক্লিয়ন গুলো স্টেবিলিটি পেতে গেলে কি করতে চায়? স্টেবিলিটি পেতে গেলে ওকে এই পাশে আসতে হবে, শিফট করতে হবে, তবে তুমি স্টেবিলিটি জায়গায় যাচ্ছে। স্টেবিলিটি এইখানটাতে যত এইদিকে থাকছো তুমি, তত বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়নটা কম, স্টেবিলিটিও কম। স্টেবিলিটি গেইন করতে গেলে তোমাকে এদিকে আসতে হবে। তাহলে দেখা যাক কিভাবে এদিকে আসে। দেখো খেয়াল করে, ধরো এই একটা নিউক্লিয়নের সংখ্যা, তার করেসপন্ডিং যে বাইন্ডিং এনার্জি, খেয়াল করে দেখো, তার করেসপন্ডিং বাইন্ডিং এনার্জি হচ্ছে, মনে করো আমি একটা লম্ব টানলাম, এইটা হচ্ছে তার করেসপন্ডিং বাইন্ডিং এনার্জি। ওকে, বেশ, এইটা হচ্ছে তার করেসপন্ডিং বাইন্ডিং এনার্জি। তারপরে দেখো এইখানে একটা নিউক্লিয়ন, ধরো তার করেসপন্ডিং বাইন্ডিং এনার্জি কত হবে? এরা, অর্থাৎ নিউক্লিয়নের সংখ্যা এদিক থেকে এদিকে গেল, বাইন্ডিং এনার্জি হলো এদিক থেকে এদিকে এতটা বাড়লো, বাইন্ডিং এনার্জি বাড়লো, অর্থাৎ বাইন্ডিং এনার্জি কিন্তু বেশ খানিকটা বেড়ে গেল। তার মানে বাইন্ডিং এনার্জি বাড়ছে কোন দিকে? এইদিকে শিফট হলে, এদিকে শিফট হলে, এদিকে শিফট মানে ভর সংখ্যা বাড়ছে। ভর সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে ফিউশন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ফিউশন হওয়াটাই এখানে স্বাভাবিক, কারণ ফিউশন হলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা বেড়ে যাচ্ছে, স্টেবিলিটি বাড়ছে। তাহলে এইখানকার অ্যাটমগুলো যদি স্টেবল হতে যায়, তাহলে ফিউজ হতে হবে, তার মানে ফিউশনের প্রবাবিলিটি এখানে রয়েছে। এই জন্য লাস্ট পয়েন্ট আমি লিখেছি ফিউশন হবে। ফিউশন যদি হয় তবেই বাইন্ডিং এনার্জি বাড়ছে। তুমি দেখো খেয়াল করে, যখন অ্যাটমিক নাম্বার এইখান থেকে এদিকে এলো, একটু বাড়লো, তখন দেখো এতখানা বাইন্ডিং এনার্জি বেড়ে গেল, এতটা, এইখান থেকে এতটা বাইন্ডিং এনার্জি জাম্প করলো, বাইন্ডিং এনার্জি বাড়লো, বাইন্ডিং এনার্জি পড়লো, সেখানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা বাড়লো, অর্থাৎ স্টেবিলিটি বাড়লো। এইবারে মিডিয়াম রেঞ্জে দেখো, মিডিয়ামের মাঝখানে যে অংশটা রয়েছে, সেখানে কি, সেখানে নিউক্লিয়নের সংখ্যা মাঝারি, মানে হয় কি, নিউক্লিয়রের সংখ্যা মাঝারি মানে ফলে নিউক্লিয়ার ফোর্সটাও কিন্তু বাড়লো, আগের তুলনায় নিউক্লিয়ার ফোর্সটা বাড়লো, কিন্তু প্রোটনের সংখ্যাও তো এখানে বেড়ে গেছে, তাই প্রোটনের রিপালশনও বাড়বে। কিন্তু এই জায়গাটায় যেহেতু মাঝারি সংখ্যক নিউক্লিয়ন রয়েছে, তাই নিউক্লিয়ন প্রোটনের মধ্যে, নিউট্রন প্রোটনের মধ্যে যে নিউক্লিয়ার ফোর্সটা আছে, সেই ফোর্সটা কিন্তু অনেকটাই বেশি কার তুলনায়? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের তুলনায়। সেই জন্য এইখানটায় স্টেবিলিটি অনেক বেশি, মানে এইখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আর নিউক্লিয়ার ফোর্স এই দুটোই কিন্তু মোটামুটি ম্যানেজেবল, মানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা ম্যানেজ করে ফেলেছে। কে ম্যানেজ করে ফেলেছে? নিউক্লিয়ার ফোর্সটা ম্যানেজ করে ফেলেছে। সেই জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এই রিজনটা সবচেয়ে বেশি এবং এখানকার মোস্ট স্টেবল জোন বলবো এই জায়গা। অর্থাৎ এখানকার যারা অ্যাটম গুলো আছে তারা কিন্তু মোস্ট স্টেবল, তারা এদিক ওদিক শিফট হলে কিন্তু ওদের বাইন্ডিং এনার্জি খুব বেশি বাড়ছে বা কমছে না, তাই না? তাই এই জায়গাটা স্টেবল। এর পরের জায়গাটা আসো, এটা হচ্ছে হাই মাস নিউক্লিয়াস। হাই মাসের যে নিউক্লিয়াস গুলো রয়েছে তারা এই পাশে রয়েছে, তাদের ভর সংখ্যা অনেক বেশি। এবার খেয়াল করে দেখো, হাই মাস হলে পারে কি হবে? তাদের প্রোটন সংখ্যা বেড়ে যাবে, প্রোটন সংখ্যা বাড়া মানে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনও বেড়ে যাবে, ফলে কি হবে? তাদের মধ্যে স্টেবিলিটি আর থাকতে চাইবে না, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা নিউক্লিয়ার ফোর্সটাকে বিট করে দিতে পারে, ফলে স্টেবিলিটি হারিয়ে যেতে পারে। তাহলে স্টেবিলিটি হারালে কি হবে একটু দেখে নি। তুমি দেখো ছোট্ট একটা রিজন, এখানে যেটুকু তুমি শিফট করেছিলে সেইটুকু শিফটের কথাই ধরো, তুমি সেইটুকু শিফট যদি আমি এখানেও করি, দেখো কি হচ্ছে। এবার খেয়াল করে দেখো, এই শিফটটা এইটুকু এইখান থেকে টানো, এই এখান থেকে টানো, এই, অর্থাৎ এইটুকু বাইন্ডিং এনার্জি এখানে বাড়ছে, এইটুকু বাইন্ডিং এনার্জি এখানে বাড়ছে, তাহলে বাইন্ডিং এনার্জি বাড়ছে। অর্থাৎ বাইন্ডিং এনার্জি বাড়তে গেলে ভর সংখ্যাটাকে এদিক থেকে এদিকে শিফট করতে হবে। এদিক থেকে এদিকে শিফট করলে খেয়াল করো বাইন্ডিং এনার্জি বাড়ছে, এদিক থেকে এদিকে শিফট করলে বাইন্ডিং এনার্জি এদিকে যাচ্ছে, বাইন্ডিং এনার্জি বাড়ছে, তার মানে স্টেবিলিটি আসছে।
তাহলে ভর সংখ্যা এই দিক থেকে এদিকে শিফট করছে, তার মানে কি ভেঙে যাচ্ছে, ফিশন হয়ে যাচ্ছে, ফিশন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সেই জন্য এই রিজনে ফিশন হয় বলে আমি লাস্ট পয়েন্টে লিখে রেখেছি, এই রিজনে ফিশন হয়। এইভাবে তুমি এই কার্ভটাকে এক্সপ্লেন করবে, বোঝা গেল? অর্থাৎ এখানে ছোট নিউক্লিয়াস গুলো আনস্টেবল, মাঝখানে প্রচন্ড স্টেবল, সাইডে আবার আনস্টেবল। এবার কেন স্টেবল, প্রচন্ড স্টেবল, আনস্টেবল, সেইগুলো এই পয়েন্টের মধ্যে যেভাবে যেভাবে লেখা আছে সেইভাবে তুমি এক্সপ্লেন করবে। খুব কম কথায় সুন্দরভাবে এই গোটা কার্ভটা কিন্তু এক্সপ্লেনেশন তোমার হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষার পারপাসে প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই এটা বারবার করে প্র্যাকটিস করে রাখবে। এইভাবেই বাইন্ডিং এনার্জি, কার্ভ আর স্টেবিলিটির এই যে একটা রিলেশন, এই রিলেশন থেকে আমরা তেজস্ক্রিয়তার কনসেপ্ট পেয়ে যাই, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি। একটা নিউক্লিয়াস সে যদি আনস্টেবল হয়, সে কি হবে, সে আস্তে আস্তে ভেঙে যাবে, ছোট হয়ে যাবে, এবং তার যে ডিকে হবে, স্পন্টেনিয়াস ডিকে হবে, তাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। স্টেবিলিটি এইভাবে যখন হারিয়ে ফেলে নিউক্লিয়াস, তখন সে কি হয়, ডিকে হতে থাকে, সে একটা নিউক্লিয়াস থেকে অন্য নিউক্লিয়াসে কনভার্টেড হতে থাকে, এবং তখনই এখান থেকে আলফা, বিটা প্লাস, বিটা মাইনাস, গামা এই ধরনের রেডিয়েশন হয়। এবার আমরা ব্যাপারগুলো বুঝে নেবো যে আলফা ডিকে কখন হয়। আলফা ডিকে ম্যাক্সিমাম হয় কখন, যখন ভারী নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটার চেহারা বড় ভারী হয়, প্রোটন প্রোটন রিপালশনটা, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা অনেক বেশি হয়ে যায়, কারণ যত নিউক্লিয়াস ভারী হবে তত জেড বাড়বে। আর আমরা জানি কুলম্ব রিপালশন ইজ প্রপোর্শনাল টু জেড স্কয়ার। জেড স্কয়ারের সাথে সাথে কুলম্ব রিপালশন বাড়লে পারে কি হবে, নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যাবে, এবং সেখানে প্রবাবিলিটি হচ্ছে বেশি আলফা পার্টিকেল, এবং আলফা পার্টিকেল বেরিয়ে আসে। দেখো এক্সাম্পল রয়েছে, ইউরেনিয়াম 92-235 থেকে থোরিয়ামে কনভার্ট হয়ে গেল, আলফা পার্টিকেল বেরিয়ে গেল। তাহলে আলফা ডিকে কেন হয় তার কারণটা এবং একটা এক্সাম্পল একটু মনে রাখবে, প্র্যাকটিস করবে খাতায় বারবার করে, তাহলে মনে থাকবে। এরপরে আসছে বিটা মাইনাস ডিকে। এখানে বিটা মাইনাস ডিকে হওয়ার কারণ হচ্ছে যখন নিউট্রন বেড়ে যায়, তখন নিউট্রন থেকে প্রোটনে কনভার্সন হয়ে যায়। ঠিক আছে, নিউট্রন বেড়ে গেলে আবার কি হয়, নিউট্রন বেড়ে যাচ্ছে, নিউট্রন বেড়ে যাচ্ছে, তখন নিউট্রন বেড়ে গেলেও কিন্তু আনস্টেবিলিটি এর মধ্যে চলে আসে। নিউট্রন বেড়ে গেলেও কিন্তু এখানে ইনস্টেবিলিটি চলে আসে। ফলে কি হয়, তখন আবার কেন ইনস্টেবিলিটি চলে আসে সেটা বলি, কারণ নিউট্রন বেড়ে যাচ্ছে, প্রোটন কমে আসছে, তার মানে কি তাদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হেরে যাচ্ছে, ফলে নিউক্লিয়াসটা সংকুচিত হয়ে যেতে চাইছে। তখনও কিন্তু ও আবার তার স্টেবিলিটি হারায়, তখন নিউট্রন থেকে প্রোটনে কনভার্সন হয়, এবং নিউট্রন থেকে প্রোটনে কনভার্সন হওয়ার সময় দেখো এখান থেকে একটা বিটা মাইনাস ডিকে হলো, এবং তার সাথে সাথে অ্যান্টি নিউট্রিনো বেরিয়ে এলো, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে এক্সাম্পল, সেই এক্সাম্পল একটা করে মনে রাখবে, তোমরা বারবার প্র্যাকটিস করবে এইভাবে এক্সাম্পলটা। দেখো কার্বন আর থেকে নাইট্রোজেন হওয়ার এক্সাম্পলটা রয়েছে। এরপরে আছে বিটা প্লাস ডিকে। বিটা প্লাস ডিকে হচ্ছে এখানে প্রোটন সংখ্যা যখন বেড়ে যায়, তখন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বেড়ে যায়। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে সাধারণত কম ভারী নিউক্লিয়াসে এই ডিকেটা হয়, ভারী নিউক্লিয়াস হলে পরে আলফা ডিকে হয়ে যাবে, কিন্তু যখন নিউক্লিয়াসটা কম ভারী হবে, তখন প্রোটন বেশি হয়ে গেলে কিন্তু প্রোটন থেকে নিউট্রনে কনভার্সন হয়ে যাবে। ঠিক আছে, প্রোটন থেকে নিউট্রনে কনভার্সন হবে, রাদার দ্যান এখান থেকে, মানে হিলিয়াম একটা আলফা পার্টিকেল বেরোনোর থেকে প্রোটন থেকে নিউট্রনে কনভার্সন হওয়াটা তখন তার পক্ষে সুবিধাজনক। ফলে ছোট নিউক্লিয়াসে প্রোটন বেশি হলে প্রোটন টু নিউট্রন কনভার্সন হবে, এবং তার অ্যাসোসিয়েটেড এক্সাম্পল এই যে দেখো সোডিয়াম থেকে নিয়নের কনভার্সন লিখে রেখেছি, এটা হয়, এটা মনে রাখবে। এবং এটা মনে রাখবে যে এখানে কিন্তু নিউট্রিনো পার্টিকেল বেরোয়, আগেরটা নিউট্রিনো রেডিয়েশন হয়, এখানে অ্যান্টি নিউট্রিনো রেডিয়েশন হচ্ছিল, এখানে কিন্তু নিউট্রিনো রেডিয়েশন হচ্ছে, দুটো মনে রাখবে। এরপরে গামা রেডিয়েশন, এটা হচ্ছে নিউক্লিয়াস যখন এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসে, নিউক্লিয়াসটাও কিন্তু এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড, শুধুমাত্র ইলেকট্রনরা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসে তা নয়, নিউক্লিয়াস এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেটে আসে। নিউক্লিয়াস এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেটে যখন আসে, তখন গামা রেডিয়েশন হয়, তখন না চেঞ্জ হয় তার ভর সংখ্যা, না চেঞ্জ হয় তার প্রোটন সংখ্যা, কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র জাস্ট ওখান থেকে একটা গামা রেডিয়েশন হয়, আর কিছু চেঞ্জ হয় না। দেখো এক্সাম্পল দেখে নাও, এখানে দেখো কোবাল্টের এক্সাম্পল রয়েছে, কোবাল্ট 27 থেকে নিকেল 28 হয়েছে একটা বিটা রেডিয়েশন করে। ঠিক আছে, এর ফলে যে নিকেলটা বেরোলো, সেই নিকেলটা কিন্তু একটা এক্সাইটেড স্টেটে থাকা নিকেল। এই নিকেলটা দেখো নর্মাল স্টেটে, দেখো সব 60 28 রয়েছে, জাস্ট একটা গামা রেডিয়েশন হয়ে গেছে। তাহলে গামা রেডিয়েশন কেন হয়, এবং গামা রেডিয়েশনের একটা এক্সাম্পল মনে রাখবে। তাহলে আলফা রেডিয়েশন, বিটা প্লাস, বিটা মাইনাস রেডিয়েশন, এবং গামা রেডিয়েশন কেন হয়, এবং তার একটা করে এক্সাম্পল, এগুলো সিলেবাসে কিন্তু রয়েছে। পরীক্ষায় খুব একটা আসতে দেখিনি এই ধরনের ডিটেলস কোশ্চেন। পরীক্ষা খুব সহজ সহজ কোশ্চেন আছে রেডিও অ্যাক্টিভিটি থেকে, হাফ লাইফের অঙ্ক দেয়, কিন্তু বলা যায় না এবার তো ফোর্থ সেমিস্টারে নতুন প্যাটার্ন নিয়ে কোশ্চেন হচ্ছে, সেখানে থিওরিটিক্যাল কোশ্চেন দেবে বলে এরা বলে দিয়েছে বোর্ড, অর্থাৎ এগুলোর উপর ফোকাস রাখা উচিত বলে আমার মনে হয়েছে। এখন যদি আসে তাহলে লিখতে পারবে অবশ্যই, না এলে পারে বেঁচে গেলে, এই জটিলতার মধ্যে যেতে হলো না। যাই হোক, এরপরে আসছি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পপুলার সাব টপিক, যেটা খুবই সহজ, এটা তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা নিজেরাও ভালো করে তৈরি করে দিতে পারো, সেটা রেডিও অ্যাক্টিভিটি ল। ডিএনডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এন ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ভঙ্গন ধ্রুবক। এখানে তোমাকে পড়তে হবে হাফ লাইফ কি, হাফ লাইফের ডেফিনেশন, হাফ লাইফের ডেরিভেশন, অ্যাভারেজ লাইফ কি, অ্যাভারেজ লাইফের ডেফিনেশন, অ্যাভারেজ লাইফের ডেরিভেশন, এবং এই রিলেটেড হাফ লাইফ রিলেটেড কিছু সিম্পল প্রবলেম তোমাদের দেয়, সেগুলো একটু বইয়ের এক্সাম্পল প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এখানে এই যে ফর্মুলাটা রয়েছে, দেখো এই ফর্মুলাটা, হাফ লাইফের এই ফর্মুলাটা এবং অ্যাভারেজ লাইফের এই ফর্মুলাটা 1/λ, এই ফর্মুলা তিনটে মনে রাখবে, এবং এই ফর্মুলা তিনটে ডেরিভেশন অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজনের অবশ্যই এক্সাম্পল, এবং তার যে ইকুয়েশনটা সেটা, এবং সেই তার অ্যাসোসিয়েটেড কিউ ভ্যালু, এগুলো মনে রাখবে। এবং এখানেও তাই, নিউক্লিয় বিয়োজনেও তাই, এক্সাম্পল, অ্যাসোসিয়েটেড ইকুয়েশনটা এবং তার কিউ ভ্যালু। এখানে এটা মাথায় রাখবে যে নিউক্লিয়ার সংযোজন ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, নিউক্লিয়ার বিয়োজনে কিন্তু নিউক্লিয়ার সংযোজনের থেকে কম এনার্জি রিলিজ হয়, কিন্তু সেটাও বিশাল। নিউক্লিয় বিয়োজন বলতে নিউক্লিয়ার বমের কথা বলা হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কথা বলা হচ্ছে, আর নিউক্লিয়ার সংযোজন বলতে কিন্তু হাইড্রোজেন বমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়ার সংযোজনে প্রচন্ড মানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। প্রত্যেকটা কিউ ভ্যালু মনে রাখবে। এখানে একটা ছোট কোশ্চেনও হয় যে দেখবে, খেয়াল করে যে নিউক্লিয় সংযোজনের কিউ ভ্যালুটা একটু কম, আর নিউক্লিয় বিয়োজনের কিউ ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি।
এবার তোমার প্রশ্ন করবে যে কিউ ভ্যালু হিসেব করলে দেখা যাচ্ছে নিউক্লিয় সংযোজনের কিউ ভ্যালুটা কম, নিউক্লিয় বিয়োজনের কিউ ভ্যালু বেশি, তাহলে কেন বলা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, নিউক্লিয় বিয়োজনের থেকে সংযোজনে কেন এনার্জি রিলিজ হয়, এটা খেয়াল রাখবে। এখানে আমি এটা বলে রাখি যে হয়তো দেখবে বিয়োজনে তোমাদের যে নিউক্লিয় সংযোজন রয়েছে 27 মেগা ইলেকট্রন ভোল্ট এই টাইপের এই রেঞ্জের কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আর বিয়োজনে দেখবে বিশাল একটা 200 উপরে একটা ভ্যালু দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয় বিয়োজনে কিউ ভ্যালুটা বেশি হওয়া সত্ত্বেও কেন বলা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনে যদিও কিউ ভ্যালু কম এত ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, তার থেকে বেশি কেন বলা হচ্ছে? উত্তরটা খুব সোজা, এখানে হিসেব করতে হবে প্রতি নিউক্লিয়ন পিছু কিউ ভ্যালু, এইটা হিসেব করতে হবে। নিউক্লিয়ন পিছু কিউ ভ্যালু যদি হিসেব করো তুমি দেখবে যে অর্থাৎ এখানে যে কিউ ভ্যালুটা বেরোচ্ছে তাকে যে নিউক্লিয়নরা অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা দিয়ে ভাগ করে দাও, আর এখানে যে কিউ ভ্যালুটা বেরোচ্ছে বিয়োজনের কিউ ভ্যালুটা বেরোচ্ছে সেখানে 235 যে নিউক্লিয়ন আছে তার সংখ্যা দিয়ে ভাগ করে দাও, দেখবে ভাগ করে যেই ভাগ করে দেবে তুমি দেখবে এইখানে কিউ ভ্যালু পার নিউক্লিয়ন এটা অনেক বেশি নিউক্লিয় সংযোজনে। অর্থাৎ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি ব্যাপারটা কোথায় হবে সেটা দেখতে গেলে তোমাকে দেখতে হবে কিউ ভ্যালু পার নিউক্লিয়ন। এই হিসেবটা না করলে কিন্তু হবে না। এটা ক্লাস 10 আমি বলেছি তোমাদের, যারা আমার ক্লাস ফলো করেছো তারা পড়েছো, তারা অনেকেই জানো। যাই হোক, এই জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এখানে ওই ছোট্ট একটি কোশ্চেন, সেটা প্র্যাকটিস করে রাখবে যে কিউ ভ্যালুটা এখানে বেশি হলেও যদিও এখানে বেশি তবু কেন বলা হচ্ছে ওখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটাও কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের গঠন, কার্যপ্রণালী এবং বিভিন্ন অংশের কাজ, বিশেষ করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে বিভিন্ন অংশের কাজ এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট কোশ্চেন এখান থেকে দেওয়া হয়। গঠন কার্যপ্রণালী একটু পড়ে রাখবে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন অংশের কাজ। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে নিউক্লিয় যে বিয়োজন তার একটা এক্সাম্পল। এখানে পরমাণু রিঅ্যাকশন ঘটিয়ে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে নিউক্লিয় বিয়োজনের একটা মানে কি বলবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা হয় নিউক্লিয়ার শক্তিকে কাজে লাগিয়ে। তো স্টুডেন্টস, এই হলো নিউক্লিয়ার ফিজিক্স। আরেকটা কোশ্চেন এটাও বলে রাখি যে নিউক্লিয়ার যে ফিশন বা ফিউশন এই প্রত্যেকটা যে কোনো নিউক্লিয়ার মানে বিক্রিয়াই হচ্ছে একটা কেন্দ্রীয় ঘটনা। সেটা কেন কেন্দ্রীয় ঘটনা কেন বলা হয়, এটা ক্লাস 10 তোমরা উত্তর দিয়েছো, ক্লাস 12 কিন্তু এটা রয়েছে, এটা প্র্যাকটিস করে রাখবে এই কোশ্চেনটা। যাই হোক, এই গেল পুরো নিউক্লিয়ার ফিজিক্সের ব্যাপার। আশা করি ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনেছো এবং মাথায় নোটও করেছো। এইভাবে যদি নিউক্লিয়ার ফিজিক্স তৈরি করে রাখো তাহলে যে কোনো কোশ্চেনই তোমার আসুক না কেন তুমি কিন্তু সেটা পেরে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।